হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা রসায়ন প্রথম পত্রের চ্যাপ্টার 2, যেটার নাম হচ্ছে গুণগত রসায়ন। তো তোমাদের হাবিব ভাইয়া সুন্দরভাবে তোমাদের এই চ্যাপ্টারটা কতটুকু এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কতটুকু মেইন এক্সামের জন্য আসতে পারে, মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য, এডমিশনের জন্য কতটুকু আসতে পারে সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এবং আমার সঙ্গে মেইন বইটা দাগায় নিবা। কেননা আমার সঙ্গে যদি মেইন বইটা দাগায় নাও, পরবর্তীতে রিভিশন দিতে তোমার মানে হচ্ছে অনেক ইজি হবে এবং তুমি বুঝতে পারবা যে কোন টপিক থেকে কতটুকু ইম্পর্টেন্ট টপিক হতে পারে এবং কতটুকু আসতে পারে কোশ্চেনে। তো আমরা এত কথা না বাড়ায় আমরা কি মেইন টপিকে চলে আসি। ওভারঅল আমরা পড়তে আসছি এখানে, তো আমরা মেইন টপিকে চলে যাই। আমরা আজকে নতুন একটা শুরু করতে যাচ্ছি একটা অধ্যায়, সেটার নাম হচ্ছে কি গুণগত রসায়ন। এটার নাম হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়ন। তো এই গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার সিকিউর জন্য বলো, এমসিকিউর জন্য বলো, অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ তোমার ওভারঅল মেইন পরীক্ষায় তোমাদের অনেক এমসিকিউ চলে আসতে পারে এবং সিকিউ ওভারঅল দুইটা বা কোনো সময় তিনটেও আসতে পারে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। আমরা মেইন বইটা পড়বো, মেইন বইটা পড়লে তোমার কনফিউশন আর থাকবে না। তো আমরা হাজির স্যারের মেইন বইটা এখন ধরে ধরে পড়বো। এখানে বলছে যে ভূমিকা, অর্থাৎ ভূমিকা থেকে আমরা শুরু করি, যে একটা অধ্যায় শুরু করার পর আমরা অ্যাট ফার্স্ট ভূমিকা সম্পর্কে আলোচনা করি। তো ভূমিকাটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। ভাইয়া সুন্দরভাবে পড়াই দিচ্ছে, তোমার সুন্দরভাবে কি করবা এখন পড়ে নিবা। তো এখানে বলছে এই বিশ্বের প্রকৃতি বিজ্ঞানীদের কাছে দুভাগে বিভক্ত, যেমন পদার্থ বিকর্ণ শক্তি। সব পদার্থের গঠন রয়েছে বিভিন্ন প্রকারের মৌলের পরমাণু। পরমাণুর গঠন রয়েছে কিছু মূল কণিকা, অবশ্যই এখানে কণিকা আছে এবং পদার্থ বলা হয়। এসব কণিকা আবিষ্কার, শনাক্তকরণ ও পরমাণুতে এদের বিন্যাস প্রকরণ সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষালব্ধ তথ্যের যুক্তি নির্ভর উপস্থাপনা গুণগত রসায়নে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে পদার্থ, মূল কণিকা কত প্রকার, অণু, পরমাণু, এসব সম্পর্কে এই পার্টে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোন পার্টে? গুণগত রসায়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে এতটুকুই পড়ছে। পরমাণুর সাথে রয়েছে বিকীর্ণ শক্তি সম্পর্ক। আবার সব প্রকার বিকীর্ণ শক্তি হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ রশ্মি, যার প্রধান উৎস হলো কি সূর্য। অর্থাৎ সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ আমাদের সকল শক্তির উৎস কি সূর্য। অর্থাৎ সূর্য থেকে আমাদের সকল শক্তি আমরা কি পেয়ে থাকি। আলো শক্তি তরঙ্গ নিজে অদৃশ্য, কিন্তু যে আলোক অংশ অন্য বস্তুকে দৃশ্যমান করে তাকে দৃশ্যমান আলো বলা হয়। অর্থাৎ আমরা খালি চোখে যে কোনো বস্তু দেখতে পারি, সেই খালি চোখে দেখার জন্য কোনো একটা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তো এই ন্যানোমিটারের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই থাকতে হবে, না হলে আমরা কোনো বস্তু দেখতে পারবো না। এখান থেকে এতটুকু বলছে। তাহলে তোমার এমসিকিউতে তোমার আসতে পারে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার, অর্থাৎ 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তো সুন্দরভাবে এটা এমসিকিউর জন্য প্রযোজ্য। এছাড়া অনেক দৃশ্যমান আলো রয়েছে, যেমন আইআর রশ্মি, ইনফ্রারেড রে যাকে বলা হয়, আল্ট্রাভায়োলেট রশ্মি যাকে বলা হয় অতিবেগুনি রশ্মি, এবং রেডিও টেলিভিশনের তরঙ্গ হতে পারে। ঠিক আছে, তো এইসব সম্পর্কে এতটুকু মানে আলোচনা করছে যে এখানে তরঙ্গ, বলবিদ্যা, দেন পদার্থ, অণু, পরমাণু, শক্তির উৎস কোন জায়গা থেকে আসতে পারে, এতটুকু সম্পর্কে এখানে মানে কি দিয়ে দিছে। তো সুন্দরভাবে পড়ে নিতে হবে। এসব তরঙ্গ রশ্মি আমরা এমনভাবে ব্যবহার করি, অনুরূপভাবে বিভিন্ন পরমাণুর তাপশক্তি দ্বারা উদ্দীপ্ত হয়ে বিভিন্ন প্রকার বর্ণালী সৃষ্টি করে থাকে। ঠিক আছে, তো সৃষ্টি করে থাকে। তারপর এখানে কি বলছে, যা থেকে ওইসব মৌলের শনাক্তকরণ সম্ভব হয়। অজৈব রাসায়নিক অর্থাৎ অজৈব আয়নিক যৌগের মূলক শনাক্তকরণে ও সমযোজী যৌগ মিশ্রণ থেকে উপাদান যৌগ পৃথকীকরণ, বিশোধন প্রভৃতি রাসায়নিক ও ভৌত প্রক্রিয়া গুণগত রসায়ন অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমরা এতটুকুই জানলাম। অর্থাৎ পদার্থ সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, দেন অণু সম্পর্কে বলছে, এবং সকল শক্তি উৎস হচ্ছে সূর্য। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পেলাম যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত হতে পারে। এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া নাই, পরে আমরা পড়বো, কিন্তু এতটুকু ভাইয়া সুন্দরভাবে পড়ে দিচ্ছে যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এটা এমসিকিউর জন্য আসতে পারে। বাকিটা সুন্দরভাবে তোমরা কি দিবা, এটা গোফার রিডিং দিয়ে দিবা। এখান থেকে তোমার আহামরি আর কোনো কোশ্চেন তোমার আসবে না। তারপর আমরা কি নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে মানে কি চলে যাওয়ার আগে, অর্থাৎ এই অধ্যায়ে আমরা অনেক কিছু আলোচনা করব। যেমন এখানে আলফা কণা সম্পর্কে আলোচনা করব, রাদারফোর্ড বোর পরমাণু সম্পর্কে আলোচনা করব, ফ্রিকোয়েন্সি এখানে কতগুলো দেওয়া আছে, তারপর জিম্যান প্রভাব এখানে দেবো, রিডবার্গ ধ্রুব, আলট্রাভায়োলেট রশ্মি হতে পারে, এবং লাস্টে পাশে আমরা দ্রাব্যতার নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, উদ্দীপতন, এসব সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এমআইয়ের ভূমিকাও আলোচনা করব। তো সুন্দরভাবে ক্লাসটা
সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে করে নিবা, দেখবা যে টপিকের মধ্যে যতটুকু টপিক পড়াইতেছে ভাইয়া ততটুকু টপিকের মধ্যে তোমার কনফিউশন থাকবে না। যদি ওভারঅল যদি থাকে তাহলে অবশ্যই কি আমাদের প্রাইভেট গ্রুপে আমাদের অবশ্যই জানাবা। ভাইয়া তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের ভালোভাবে পড়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য, কনফিউশন সলভ করে দেওয়ার জন্য। তো আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক এখানে কি বলছে, এখানে বলছে পরমাণু মডেল এবং প্রাথমিক ধারণা। অর্থাৎ ওখানে পরমাণু কাকে বলে, অনেকগুলো ক্ষুদ্রতম অণু মিলে পরমাণু গঠিত হয়, বা অনেকগুলো পরমাণু মিলে অণু গঠিত হতে পারে। তো এখানে এতটা জাস্ট মানে কোশ্চেন হার্ডলি ভাবে আসে না। এখান থেকে এতটুকু পড়ে নিবা যে পরমাণু মডেল রয়েছে সেটা হচ্ছে কি দুই প্রকার হতে পারে, একটা রাদারফোর্ড পরমাণু মডেল, একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেলটা তোমাদের সিকিউর জন্য এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এখন আমরা পড়বো। এখানে বলতেছে তোমার হচ্ছে কি 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার করেন। তাহলে তোমাদের মেইন পরীক্ষা তোমার চলে আসছিল যে কে কত সালে ইলেকট্রন আবিষ্কার করেন। জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। সেটা কোন পরীক্ষার সাহায্যে? ক্যাথোড পরীক্ষার সাহায্যে। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি বইটা নোট ডাউন করে নিবা যে এভাবে কোশ্চেন আসবে যে ইলেকট্রন আবিষ্কার করেছেন কি, ইলেকট্রন আবিষ্কার করেছেন স্যার জে থমসন কত সালে? 1897 সালে। এবং কিসের উপর ভিত্তি করে? ক্যাথোড রশ্মির উপর ভিত্তি করে। এখান থেকে এতটুকুই এমসিকিউ বর্জর আসতে পারে। এই আবিষ্কার পর থেকে পরমাণু গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থাৎ 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীগণ পরমাণুর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর প্রাপ্ত তথ্য থেকে পরমাণু গঠন সম্বন্ধে যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করেছেন তা পরমাণু মডেল নামে পরিচিত। অর্থাৎ এই পরমাণু মডেলে তোমার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং ইলেকট্রন আবিষ্কার করেছে ক্যাথোড রশ্মির সাহায্যে। এখান থেকে এতটুকু পড়ছে। অর্থাৎ এখানে 3টি পরমাণু মডেল সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে পরমাণু মডেল সম্পর্কে 3টি আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কি বোর পরমাণু মডেল, একটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল, একটা হচ্ছে কি কোয়ান্টাম পরমাণু মডেল। অ্যাট ফার্স্ট হচ্ছে কি বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল হতে পারে। তার 3টা মডেল আমরা এখান থেকে পেয়ে গেলাম। 3টে মডেলে তোমার সাল কত সালে প্রতিষ্ঠিত হয় বা উপস্থাপন করা হয়? রাদারফোর্ড পরমাণু মডেল 1911 খ্রিস্টাব্দে উপস্থাপিত হয়। তাহলে তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে বা মেইন পরীক্ষায় আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে উপস্থাপিত হয়? 1911 সালে। 1913 সালে কে মানে কোন মডেল প্রস্তাবিত হয়? বোর পরমাণু মডেল মুখস্থ করে নিবা। এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে উপস্থাপিত হয়। তো এটা হচ্ছে কি এটা 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা কি দাগায় নিবা। এটা তোমার এমসিকিউর জন্য অবরাবর অনেক 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 ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে পড়ে নিবা এবং বইটা দাগায় নিবা। এখান থেকে বড় জোর এভাবে 3-4টা কোশ্চেন আসতে পারে যে পরমাণু মডেল কত প্রকার? পরমাণু মডেল হচ্ছে কি 3 প্রকার, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে উপস্থাপিত হয়? 1911 খ্রিস্টাব্দে। বোর কত সালে উপস্থাপিত হয়? 1913 খ্রিস্টাব্দে। এবং লাস্ট পয়েন্টে তোমার কোশ্চেন করতে পারে যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়। রেঞ্জটা তোমাকে দিতে পারে যে 1924 থেকে 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত হতে পারে। তো সুন্দরভাবে এই পার্টটা তোমার কি পড়ে নিতে হবে। ঠিক আছে, এমসিকিউর জন্য হোক বা সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য হোক পড়ে নিতে হবে। তারপর আমরা চলে আসলাম কি মেইন টপিকে আমরা চলে আসলাম যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে এই হেডলাইন থেকে যদি কোশ্চেনকর্তা যদি কোশ্চেন করতে চায় তাহলে এখান থেকে একটা কোশ্চেন বানা দেওয়া কিন্তু সম্ভব। এখান থেকে এতটুকু কোশ্চেন করতে পারে যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ফলে কি আবিষ্কার হয়? অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কার হয়। নিউক্লিয়াস সাধারণতভাবে তোমার ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে কি ইলেকট্রন আবিষ্কার পর পরমাণু গঠন সম্পর্কে বিজ্ঞানী থমসন প্রস্তাবিত করেন প্লাম পুডিং পরমাণু মডেল সম্বন্ধে নিশ্চিতভাবে লাভের উদ্দেশ্যে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। তাহলে তোমার এভাবে আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম কি প্লাম পুডিং পরমাণু মডেল। অথবা এভাবে কোশ্চেন আসতে পারে যে ইলেকট্রন আবিষ্কার করা হয় কত সালে? 1897 সালে। কি আবিষ্কার করেছেন? জে থমসন আবিষ্কার করেছেন। কোন পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। তারপর এখানে বলছে কি তার পরীক্ষা কিছুদিন পূর্বে আবিষ্কৃত হয় যে রেডিয়াম, অর্থাৎ রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। তাহলে এখান থেকে বড়জোর যদি তোমার কনফিউশন করার যদি কোশ্চেন আসে তাহলে এভাবে আসবে যে আলফা কণা যে বিচ্ছুরণ পরীক্ষা হয় সেটা কোন মৌলর মানে হচ্ছে কি তেজস্ক্রিয় সাহায্যে হতে পারে? সেটা হচ্ছে কি রেডিয়াম এবং ইউরেনিয়াম। রেডিয়ামের তোমার পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করবা, এমসিকিউতে চলে আসে যে রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অর্থাৎ 88 এবং ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 92 এবং সেখান থেকে কি কণা বিকিরণ হয়? আলফা কণা বিকিরণ হয়। এটা কি বিকিরণ হয় না প্রতিফলিত হয়? অবশ্যই এখানে কি বিকিরণ হয়। এখান থেকে বড়জোর কি সুন্দরভাবে এভাবে আসতে পারে। তো এবারটা সুন্দরভাবে কি করবা পড়ে নিবা।
এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম কি, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলা হয়। তাহলে এখান থেকে অর্থাৎ এখান থেকে তোমার সিকিউতে এক্সামে চলে আসতে পারে যে আলফা কণা কাকে বলে। সিকিউতে কিন্তু মানে কোনো বোর্ডে তোমাদের চলে আসছিল যে আলফা কণা কাকে বলে। তো সুন্দরভাবে এই পার্টটা পড়ে নিবা, সিকিউর জন্য পড়ে নিবা যে হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন, একটি কিন্তু না, অর্থাৎ হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক, এক ধনাত্মক না, ত্রিধনাত্মক না, অবশ্যই কি দ্বিধনাত্মক হবে। অর্থাৎ পরমাণু, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলা হয়। তো এখান থেকে এতটুকুই মুখস্থ করে নিবা। সিকিউর জন্য, এমসিকিউর জন্য আসতে পারে যে আলফা কণার মধ্যে কয়টি ইলেকট্রন থাকে, সেটা হিলিয়াম যে থাকে, হিলিয়ামটা হচ্ছে কি এক ঋণাত্মক না এক ধনাত্মক না দ্বিধনাত্মক হতে পারে, অবশ্যই দ্বিধনাত্মক হবে এবং দুইটা ইলেকট্রন হবে। ভাইয়া সুন্দরভাবে এত বারবার রিপিট করতেছে এই কারণে যেন তোমার পড়াশোনাটা এখানে তোমার 100% তো কভার হবে না, যেন আমি 70% তোমার পড়াটা মাথায় ঢুকে দিতে পারি এবং রিভিশন করার পর তোমার জন্য 100% এই টপিকে পড়াটা কমপ্লিট হয়। তো এতটুকুই। তারপর আমরা চলে আসলাম কি আলফা কণার বৈশিষ্ট্যে চলে আসলাম। তো আলফা কণা বৈশিষ্ট্য আমরা সুন্দরভাবে পড়বো, কেননা এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আলফা কণা যৌগিক কণা বা কম্পোজিট কণা শ্রেণীভুক্ত। আলফা কণা প্রচণ্ড গতিতে থাকে। তাহলে তোমার এভাবে কোশ্চেন আসতে পারে ট্রু ফলসে যে আলফা কণা গতি কি তোমার মন্থর না গতিহীন না প্রচণ্ড গতিসম্পূর্ণ। অবশ্যই কি আলফা কণার প্রচণ্ড গতিসম্পূর্ণ। আলফা কণার প্রতি মানে কি 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড হতে 2.5 × 10⁻⁷ মিটার পার পর্যন্ত হয়ে থাকে। তাহলে এটার গতি কত থেকে কত হতে পারে, এই রেঞ্জটা তোমার কি করবা সুন্দরভাবে মুখস্থ করতে হবে তোমাকে, এমসিকিউর জন্য হোক বা সিকিউর জন্য হোক, ঠিক আছে। তারপরে 3 নম্বর পয়েন্টে চলে আসি যে আলফা কণাতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। এটা কিন্তু তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তুমি অ্যানালাইসিস করে দেখবা হয় এডমিশনে আসছিল না হয় কোনো বোর্ড এক্সামে আসছিল। তো সুন্দরভাবে আমরা পড়বো। অর্থাৎ আলফা কণাতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। তাহলে এভাবে কোশ্চেন আসতে পারে এমসিকিউতে যে আলফা কণাতে কি একটি প্রোটন দুটি নিউট্রন থাকে না দুটি প্রোটন দুটি নিউট্রন থাকে। অবশ্যই কি দুটি প্রোটন থাকবে, দুটি নিউট্রন থাকবে। এই প্রোটন এবং নিউট্রন এই দুটি নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে এবং অপর দিকে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে থাকে। তো সুন্দরভাবে কি এতটুকু পড়ে নিবা। তারপর এখানে সংকেত দেওয়া আছে যে ভর সংখ্যা হচ্ছে কি হিলিয়ামের 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 2 এবং সেখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 2+। তো এটা সুন্দরভাবে কি মুখস্থ করবা, এটা তোমার এমসিকিউতে চলে আসছিল, ঠিক আছে। আবার এডমিশনের ক্ষেত্রে অনেকবার চলে আসে, তো এটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তাই আলফা কণার ভর সংখ্যা হচ্ছে কি 4, অবশ্যই এখানে কি ভর সংখ্যা হবে কি 4। তো এটা যেমন তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট এই পার্টটা, আবার অপরদিকে এমসিকিউর জন্য কি অনেক 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 ইম্পর্টেন্ট। তো এই পার্টটা সুন্দরভাবে পড়ে নিবা। আবার রিভিশন দিয়ে চলো। অর্থাৎ আলফা কণা প্রচণ্ড গতিসম্পন্ন। আলফা কণার গতি হচ্ছে কি 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড হতে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ আলফা কণাতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন রয়েছে যার ভর সংখ্যা হচ্ছে 4। তো এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। তারপর আমরা পরের স্টেপে চলে আসি। রাদারফোর্ড পরীক্ষার ব্যবহৃত উপকরণ। অর্থাৎ এই রাদারফোর্ড পরমাণু মডেল যে উপস্থাপন করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড, সেখানে আলফা কণা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমরা কি পরীক্ষায় ব্যবহৃত কতগুলো যৌগ ব্যবহার করা হয়েছে, কতগুলো কি এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, উপাদান ব্যবহার করা হয়েছে, তো সেগুলো সম্পর্কে আমরা কি জানবো। এখান থেকে এমসিকিউ আসে বড়জোর, সিকিউতে আসে না। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা পাতলা সোনার পাত পুরু, অর্থাৎ পুরু কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার হতে পারে। তো এটা তোমার কি ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এটা তোমার মেইন পরীক্ষায় তোমার কি অনেকবার বোর্ড কোশ্চেন আসছিল, আবার কি এডমিশনের ক্ষেত্রে আসছিল, বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে অনেকবার আসছিল। তোমরা যে কোনো ভার্সিটি বা যে কোনো মেডিকেল একটা কোশ্চেন ব্যাংক তুমি খুলে দেখবা যে এটা অনেকবার কোশ্চেন আসছিল। তো সুন্দরভাবে পড়ে নিবা। তো পাতলা সোনার পাতের পুরুত্ব কত হতে পারে, অর্থাৎ পুরু কত হতে পারে, অর্থাৎ 0.404 সেন্টিমিটার পুরু হতে পারে, ঠিক আছে। তো এতটুকু মুখস্থ করতে হবে যে 0.00004 সেন্টিমিটার, এটা তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে। এবং তারপর আমরা চলে আসলাম কি জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে ঘুরায় পাশায় যে জিঙ্ক সালফাইড আবরণ পর্দা ব্যবহার করা হয় কোন পরমাণু মডেলে বা কোন পরমাণু পরীক্ষা মডেলের সাহায্যে সেটা কি ব্যবহার করা হয়। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইড হচ্ছে কি একটা হচ্ছে কি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। তো এখান থেকে এতটুকুই পড়ে নিবা। তারপর আমরা কি নেক্সট পেজে চলে যাই। রাদারফোর্ড পরীক্ষা বর্ণনা, অর্থাৎ আমরা আলফা কণা সম্পর্কে জানলাম, তারপর পরীক্ষার মধ্যে কি ব্যবহৃত হতে পারে এতটুকু সম্পর্কে জানলাম, এবং আমরা এখন
পরীক্ষার মধ্যে ঢুকে যাব। তো বিজ্ঞানী রাদারফোর্ড প্রচণ্ড গতিসম্পন্ন দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণা সমূহকে একটি সোনার পাত, সেটা পুরোটা আমি বললাম না, তো পুরোটা এখান থেকে আবার মুখস্থ করে নেবা যে 0.404 সেন্টিমিটার ওপর টার্গেট বা নিক্ষেপ করেন। সোনার পাতের চারদিকে ঘিরে জিঙ্ক সালফাইড, অর্থাৎ জিঙ্ক সালফাইডের সংকেতটা মুখস্থ করবা GNS, আবরণযুক্ত একটি গোলাকার পর্দা রাখা হয়। তাহলে তোমার এই যে জিঙ্ক সালফাইড যে তোমার পরীক্ষাগারে তোমার কোনো পর্দা রাখা হয়, সেটা কি গোলাকার, ডিম্বাকার, নলাকার, না কোনোটি নয়? এভাবে কোশ্চেন আসতে পারে যে এটা অবশ্যই কি হবে, গোলাকার হবে। জিঙ্ক সালফাইড আবরণের উপর পতিত আলফা কণা আলোকচ্ছটা, অর্থাৎ আলো রশ্মি যে আলোর প্রতিফলিত হয় সেটা সৃষ্টি করে থাকে। অর্থাৎ জিঙ্ক সালফাইড হলো কি, অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ, যেটা আমি একটু আগে ভাইয়া বলে দিল যে অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ হচ্ছে কি জিঙ্ক সালফাইড। তো এটা কি করবা, সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা, হাইলাইটার দিয়ে কি সুন্দরভাবে দেখাই দিবা। এটা একটা কি স্টার চিহ্ন দিয়ে দাও, এটা তোমার কোশ্চেন তোমার আসে যে জিঙ্ক সালফাইড হলো জিঙ্ক সালফাইড কোন জাতীয় পদার্থ, অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তি ফোটন শোষণ করে, পরে তা দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে, এজন্য এক্ষেত্রে জিঙ্ক সালফাইড ব্যবহৃত হয়। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে যে অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থটা কি, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলে পরীক্ষণে ব্যবহার করা হয়। পর্যবেক্ষণে আমরা চলে আসি এখন, অর্থাৎ পর্যবেক্ষণে আমরা এখন কি চলে আসবো। তিনি লক্ষ্য করেন যে প্রায় 99% আলফা কণা এই সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। তাহলে কত পার্সেন্ট আলফা কণা পরীক্ষাগারে বা পরীক্ষা করার সময় সোজাসুজি ভেদ করে চলে যায়, অর্থাৎ 100%-এর মধ্যে 99% চলে যায়। জিঙ্ক সালফাইড পর্দাকে আলোক উচ্চটা দীপ্তিমান বা আলোকিত করে, তবে মাত্র একটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে পেছন দিকে চলে যায়। 3 নম্বর আমরা চলে আসি, খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 2000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসতে পারে। তাহলে এখান থেকে এতটুকু তোমার জানার দরকার নাই, জাস্ট এমনিতে তুমি তোমার জানার জন্য জানায় নাও, এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো সুন্দরভাবে এটা এমনিতে জানার জন্য জানায় নাও যে এখানে 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসতে পারে, আর বাকিগুলা সব একই দিকে ফিরে যায়। সিদ্ধান্তে আমরা চলে আসি। সিদ্ধান্ত থেকে তোমার এখান থেকে বড়জোর কি হেডলাইনগুলো আসতে পারে, যে এখানে তোমার সিদ্ধান্তে কি কি আসতে পারে। 1 নম্বর পয়েন্ট, যে পরমাণু অধিকাংশ স্থানেই ফাঁকা, অর্থাৎ পরমাণু কি অধিকাংশ স্থানেই কি ফাঁকা থাকে। হেডলাইনটা এটা কি ইম্পর্টেন্ট, তোমার হেডলাইন তোমার কি ট্রু ফলসে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রন ভর অতি নগণ্য, সেহেতু এ ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, তবে এর আলফা কণা গতিপথ কোনো পরিবর্তন ঘটে না। শেষ 2 নম্বর পয়েন্টে চলে আসি, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় আলফা কণা সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় বা তা দ্বারা বিকশিত হয়, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর, পরমাণুর 99.97% ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে, দরকার নেই। 3 নম্বর পয়েন্টে চলে আসি, যেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে বিকশিত হয়, সেহেতু পরমাণু কেন্দ্রটি ধনাত্মক চার্জযুক্ত হবে। অর্থাৎ ধনাত্মক মানে কি পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে কি এখানে প্লাস, অর্থাৎ ধনাত্মক এখানে ক্রিয়া করে থাকে। তিনি ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত পরমাণু কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করেছেন। অর্থাৎ এখান থেকে বড়জোর যদি সেই লেভেলে কোশ্চেন আসে, তাহলে এভাবে কোশ্চেন আসবে যে নিউক্লিয়াসের চার্জ কি ধনাত্মক না ঋণাত্মক, অবশ্যই এখানে কি ধনাত্মক হবে। 4 নম্বর পয়েন্টে চলে আসি, যে আলফা কণা গতিপথের পরিবর্তন হিসাব করে দেখান যে পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রন ভরের চেয়ে 7000 গুণ বেশি এবং দ্বিধনাত্মক চার্জযুক্ত হতে পারে। তাহলে এখান থেকে বড়জোর এভাবে কোশ্চেন আসতে পারে যে আলফা কণা ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি, 7000 গুণ বেশি, এবং সেটা কি দ্বিধনাত্মক না এক ধনাত্মক হতে পারে, এটা কি দ্বিধনাত্মক হতে পারে। তো সুন্দরভাবে এতটুকু দাগে নিবা, ততটা ইম্পর্টেন্ট না। আর বাকিটা যে আমি তোমাদের এমনিতে যে রিডিং পড়াই দিলাম, এটা তোমাদের ভালোর জন্য পড়াই দিচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে যখন তোমরা রিভিশন দিবা, তখন শুধুমাত্র হেডলাইনগুলো তোমার রিভিশন দিলে হবে। এখন তো তুমি ভাইয়ের সঙ্গে তোমার কি বইটা A to Z পড়ে নিচ্ছ, তো এতটুকু পড়ে নিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা 5 নম্বর পয়েন্টে চলে আসি। তো 5 নম্বর পয়েন্টে এতটুকু চলে আসবো, যে এখানে বলছে তোমার কি পরমাণুর আকার, অর্থাৎ কি হাইড্রোজেন পরমাণু ব্যাস, অর্থাৎ কত হতে পারে, হাইড্রোজেন পরমাণু ব্যাস 1 × 10⁻⁸ সেন্টিমিটার, বা এটা যদি আমার ন্যানোমিটারে রূপান্তর করতে চাই, তাহলে 0.1 ন্যানোমিটার আসতে পারে। তো এটা তোমার কি অনেক ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে 2020 সাল থেকে 2021 সালের মধ্যে আসছিল। তো সুন্দরভাবে এটা আন্ডারলাইন করে নিবা। তুলনায় নিউক্লিয়াসের আকার ব্যাস, অর্থাৎ ব্যাস কত হতে পারে, 1 × 10⁻12 থেকে 10⁻30 সেন্টিমিটার, খুব ছোট, অর্থাৎ এটাও তোমার পরিণত হবে। অর্থাৎ এই রেঞ্জটা তোমার পরিণত হবে যে পরমাণুর আকার, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ব্যাস কতটুকু হতে পারে, নিউক্লিয়াসের আকার বা ব্যাস কতটুকু হতে পারে, এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। এই আকারগত সম্পর্ক হলো পরমাণুর এই নিউক্লিয়াস থেকে 10,000 থেকে লক্ষ গুণ বড়, অর্থাৎ 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় হতে পারে। অর্থাৎ এটাও তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এতটুকু ইম্পর্টেন্ট, অর্থাৎ এতটুকু তোমার কোশ্চেন আসতে পারে যে এই যে রাদারফোর্ড পরমাণু মডেলে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার বা ন্যানোমিটার হতে পারে, নিউক্লিয়াসের তুলনায় আকারের কত ব্যাস থাকতে পারে, এবং সেটা
পরমাণুর নিউক্লিয়াস থেকে কত হাজার থেকে কত লক্ষ গুণ বড়, অর্থাৎ 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। তো এই 5 নাম্বার পয়েন্টটা এখান থেকে, এই 5 নাম্বার পয়েন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই 5 নাম্বারটা পয়েন্টটা তোমরা কি সুন্দরভাবে পড়ে নিবা। তারপর আমরা কিসে চলে আসলাম, অর্থাৎ পরীক্ষণ শেষ, পর্যবেক্ষণ শেষ। এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা কি ভেতরে প্রবেশ করব। রাদারফোর্ড পরমাণু মডেল এখানেই বলছে যে তোমরা নবম দশম শ্রেণীর রসায়ন পুস্তকে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে কিছু পেয়েছো, ধারণা পেয়েছো। ও এখন উভয় পরমাণু মডেলের সব মানে কি আলোচনা করে তুলনা করবে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে উপস্থাপিত হয় এবং বোর পরমাণু মডেল 1913 সালে উপস্থাপিত হয়। এই উপস্থাপনা আমরা 19-এ আমরা মেবি 4th অধ্যায় আমরা পড়ছিলাম বা 3য় অধ্যায় পড়ছিলাম, এরকম হতে পারে। তো এখন আমরা ইন্টার লেভেলে উঠছি। তো এখন আমরা কি মানে ডিপ লেভেলে পড়াশোনা করব। এতটুকুই বলছে যে 1911 এখানে কি বলছে দেখো, 1911 খ্রিস্টাব্দে আলফা কণা পরীক্ষার সাহায্যে পরমাণু নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলটি প্রস্তাব করেন। তাহলে এখান থেকে বড়জোর এভাবে কোশ্চেন আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলটি কত সালে প্রস্তাব করা হয়, 1911 খ্রিস্টাব্দে প্রস্তাব করা হয়। এখান থেকে এতটুকু পড়ে নিবা। 1 নম্বর পয়েন্টে চলে আসি যে গোলাকার পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এ ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, তো ভারী বা ধনাত্মক চার্জযুক্ত হতে পারে কি নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, অর্থাৎ ক্ষুদ্র বলা যেতে পারে, কোনো গণনা করা যায় না, তাই অতি নগণ্য। নিউক্লিয়াসের সমস্ত পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রভূত, অর্থাৎ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হতে পারে। তো এখান থেকে এতটুকু 2 নম্বর পয়েন্ট আসতে পারে যে পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ কি নিরপেক্ষ নয়। অবশ্যই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা সুন্দরভাবে কি একটা স্টেট চিহ্ন দিয়ে দিবা, এটা ইম্পর্টেন্ট। তারপর চলে আসলাম, তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। নেক্সট পয়েন্ট আমরা চলে যাই যে সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণু ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারিদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ কেন্দ্রমুখী বল ও আবর্তনশীল ইলেকট্রন কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান, অর্থাৎ পরস্পরকে কি ব্যালেন্সড বা সমভার করে থাকে। তাহলে এখান থেকে এতটুকুই বড়জোর আমরা দুইটা টপিক পাইলাম, যে একটা হচ্ছে কেন্দ্রমুখী বল হতে পারে, একটা কেন্দ্র বিমুখী বল হতে পারে। অর্থাৎ যে বল কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় কেন্দ্রমুখী বল, আর যেটা কেন্দ্র থেকে দূরে সরে যেতে চায় সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এখান থেকে এতটুকু মানে তোমার বড়জোর আসতে পারে, এমসিকিউ আসবে না, কিন্তু জেনে রাখাটা ভালো কখন কোন এক্সামে তোমাদের চলে আসতে পারে। তারপর আমরা চলে আসলাম কি পরমাণু মডেল, পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে নিউক্লিয়ার পরমাণু মডেল বলা হয়। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম কি, অপর নাম কি। রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম হচ্ছে কি নিউক্লিয়ার মডেল। সৌরজগতের সাথে মিল রেখে মডেলটি দেওয়া হয়েছে বলে এই পরমাণু মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বা পরমাণু মডেল। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, অর্থাৎ একে সৌর মডেল বলা হয় বা সোলার সিস্টেম বলা হয়। তাহলে এখান থেকে বড় জোর আমরা 3টা নাম জানলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম হচ্ছে কি নিউক্লিয়ার মডেল। একে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বিধায় একে সৌর মডেল বলা হয় বা সোলার সিস্টেম পরমাণু মডেল বলা হয়। তো এখান থেকে সুন্দরভাবে পড়ে নিবা। আর বিশেষ ক্ষেত্রে এই যে তোমার স্পেলিংটা তোমার এডমিশনের ক্ষেত্রে আসে যে সোলার সিস্টেম অ্যাটম মডেল, স্পেলিংটা আসে যে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক নয়, স্পেলিং এর ক্ষেত্রে আসতে পারে বড় জোর। তো এখান থেকে এতটুকু মুছতে করবা। তারপর আমরা পড়লাম না যে আমরা তো মানে যখন টপিক আমরা স্টার্ট করলাম তখন তো পড়লাম যে তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে কোন যৌগ ব্যবহার করা হয় কোন যৌগ ব্যবহার করা হয় না। তো এটা ওভারঅল তোমার কি মেইন এক্সামে কিন্তু চলে আসছিল। দেখো মেইন এক্সামে তোমাদের চলে আসছিল এমসিকিউ আকারে বইয়ে হাজারে স্যারের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। তো এই এমসিকিউগুলো বিশেষ ক্ষেত্রে তোমার বোর্ড কোশ্চেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, হুবাহু মানে বোর্ডে চলে আসতে পারে এবং এডমিশনের জন্য যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে বোর্ডে কিন্তু চলে আসছিল যে ঢাকা বোর্ড 2016 সালে চলে আসছিল কোন কোশ্চেনটা চলে আসছিল যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পদ্মা হিসেবে কি প্রলেপ ব্যবহার করা হয়। আমরা পড়ি নাই যে পদ্মা হিসেবে জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়। তো অ্যান্সারটা হবে কি জিঙ্ক সালফেট পদ্মা ব্যবহার করা হয়। এটা এক ধরনের কি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। আমি পড়াই দিলাম না, তো ভাইয়া সুন্দরভাবে বইটা দাগাই দিচ্ছে, অবশ্যই পড়ে নিবা, তোমার হেল্পফুল হবে, অবশ্যই তুমি পড়ে নিবা। এখান থেকে অল্প একটু হলেও তোমার উপকৃত হবে, উপকার হবে, তোমার মেইন পরীক্ষার জন্য হোক বা অধ্যায় রিভিশনের ক্ষেত্রে হোক। অবশ্যই কি বইটা সুন্দরভাবে আমার সঙ্গে আনলাইন করে নিবা। তারপর আমরা চলে আসি কি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতায় চলে আসি। ঠিক আছে, এখানে বলছে রাদারফোর্ড পরমাণু মডেলে কতগুলো সীমাবদ্ধতা রয়েছে সেটা আমরা কি সুন্দরভাবে কি এখন আলোচনা করব। তো চলো আমরা আলোচনা করে নিই। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল প্রধান দিক যেমন পরমাণু একটি নিউক্লিয়াস ও নিউক্লিয়াসে বহির্ভূত ইলেকট্রন অঞ্চল আছে।
তা আজ সার্বজনীনকৃত এবং পরীক্ষা দ্বারা প্রমাণিত, কিন্তু এটি প্রধান সীমাবদ্ধ হচ্ছে নিম্নরূপ। তো নিম্নরূপ এখন আমরা দেখব, এখান থেকে ততটা আহামরি ইম্পর্টেন্ট না, ততটুকু আমি পড়ে দিচ্ছি, কিন্তু যতটুকু ইম্পর্টেন্ট হতে পারে ততটুকু আন্ডারলাইন করে নিবা। আর রিভিশন দেওয়ার ক্ষেত্রে যতটুকু আমি আন্ডারলাইন করে দিচ্ছি ততটুকু পড়লেই দ্যাট উইল বি মোর দেন ইনাফ। তো আমরা কি পড়ে নিই, যেখানে বলছে যে সৌরজগতের সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন অথচ পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনসমূহ ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে। অপরদিকে গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং গ্রহগুলোর সাথে ইলেকট্রন তুলনা করা সঠিক হয়নি। তো এখান থেকে এভাবে আসতে পারে এমসিকিউতে তোমার বড়জোর ট্রু ফলসে আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলটি কি ইলেকট্রনের সাথে তুলনা করা সঠিক হয়নি নাকি সঠিক হয়েছে, অর্থাৎ এটা তোমার কি এমসিকিউর জন্য আসতে পারে। আর বাকিটা তোমার এমসিকিউতে আসতে পারে না, তোমার সরি সিকিউতে আসতে পারে। সিকিউতে তোমার বলে দিবে যে সীমাবদ্ধতাগুলো লেখো, তখন কিন্তু লিখতে হবে। তারপর 2 নম্বর পয়েন্টে চলে আসে, অর্থাৎ ম্যাক্সওয়েলের আলো সম্পর্কিত তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কোনো কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে। সুতরাং এক্ষেত্রে কক্ষপথের আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনসমূহ ক্রমশ শক্তি হারাতে থাকবে এবং নিউক্লিয়াস পতিত হবে। অর্থাৎ একটা ইলেকট্রন যদি তোমার ক্রমাগত প্রথম অবস্থা থেকে মানে তোমার আস্তে আস্তে ঘুরতে থাকে তখন শক্তি হারাতে থাকবে এবং সেটা কি পরমাণুর কেন্দ্রে পতিত হবে এবং সেটা একসময় নিঃশেষ হয়ে যাবে। এটা আসলে কি মানে ভুল প্রমাণিত করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড সেটা কি সঠিক বলেছেন, কিন্তু বোর পরমাণু মডেলের এই ততটা ভুল প্রমাণ করেছেন। তো আমরা নেক্সট স্টেপে আমরা পড়বো। 3 নম্বরে চলে আসি, এখানে বলছে হাইড্রোজেন পরমাণু প্রণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেলে দিতে পারে না। তাহলে এখানে কোশ্চেন তোমার চলে আসতে পারে যে হাইড্রোজেন পরমাণু বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করে দিতে পারে না কোন মডেল, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল। এখান থেকে এতটুকুই এমসিকিউর জন্য বড়জোর পড়ে নিবা। তারপর হচ্ছে কি, যেমন শক্তি বিকিরণে অবিচ্ছিন্নভাবে ঘটে তাই পরমাণু বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ অবিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক, কিন্তু বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ বিচ্ছিন্ন এবং বেশ উজ্জ্বল হয়। 4 নম্বর পয়েন্টে চলে আসি যে আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো রাদারফোর্ড পরমাণুর ধারণা দেয়নি। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে পরমাণু আকার আকৃতি সম্পর্কে ধারণা দিছে কি দিছে না, অবশ্যই দেয়নি। 5 নম্বরে চলে আসি যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিবহন করবে তা কোনো মডেল উল্লেখ আছে কি উল্লেখ নেই, এখানে নেই। অর্থাৎ এখানে আমরা 5টা পয়েন্ট সুন্দরভাবে কি পড়লাম। অর্থাৎ আজকে আমরা কি রাদারফোর্ড পরমাণু মডেলের পুরো পার্টটা শেষ করে দিলাম, যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে রাদারফোর্ড পরমাণু মডেল তোমার সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার সীমাবদ্ধগুলো লিখে দিতে বলে তোমার মেইনলি তোমার সিকিউতে ঘ এবং ঘয়ে তো সুন্দরভাবে পড়ে নিবা, মুখস্থ করে নিবা। আর এমসিকিউর জন্য আমরা কি আন্ডারলাইন করে নিবা এবং এখান থেকে পর্যবেক্ষণ থেকে তোমার চিত্রটা তোমার কি মানে তোমার সিকিউর জন্য বোর্ড স্ট্যান্ডার্ডে তোমার চলে আসতে পারে। তো সিকিউর জন্য এই চিত্রটা সুন্দরভাবে পড়ে নিবা এবং এমসিকিউর জন্য যতটুকু আমি ভাইয়া ধরে পড়ে দিচ্ছি এতটুকু পড়লে তোমার এই চ্যাপ্টারে আর কোনো কনফিউশন থাকবে না। তো ওভারঅল আজকে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম ক্লাস 1-এ। তো ক্লাস 2-তে অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাই একটা নতুন টপিক নিয়ে চলে আসতেছে। তো সবাইকে এতটুকুই ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো অতি শীঘ্রই তোমাদের জন্য আমি নতুন একটা টপিকে ক্লাস নিয়ে চলে আসতেছি। তো ওভারঅল সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।